কই স্যার, সমাজ তো মাথায় ঢুকলো নাই। কর্মধারয় সমাজ তো বুঝতে পারলাম নাই। এখনও তো বুঝতে পারছি নাই কীভাবে কর্মধারয় সমাজ করব, বা কোনটা কী কর্মধারয় সমাজ, কিভাবে করব, কিছুতেই মাথায় আসছে নাই। তো বাবা একটা কথা বলি, যে এর আগে যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম কর্মধারয় সমাজের ওয়ান শট ভিডিও, সম্পূর্ণ ভিডিও, যেটাতে পুরো একদম ইন ডিটেলসে আলোচনা করেছি যে কর্মধারয় সমাজ জিনিসটা কী, সেই ভিডিওটা বাবা একবার ভালো করে দেখবি, স্কিপ না করে। ঠিক আছে, ধৈর্য ধরে দেখবি, দরকার হলে খাতা পেন নিয়ে বসবি, বসে নোট ডাউন করবি। ঠিক আছে, যে জিনিসগুলো কীভাবে বলেছি, কী কী হচ্ছে, দেখবি একদম 110% বুঝতে পারবি, কোনো অসুবিধা নেই। এবং ওই ভিডিওরই শেষে আমি 10টা সেদিন কর্মধারয় সমাস দিয়েছিলাম এবং বলেছিলাম যে এগুলোর ব্যাসবাক্য করে আমাকে জানাবি। ঠিক আছে, তো আমি আজকে সেই যারা যারা করেছিস বা যারা ভিডিওটা দেখেছিস সম্পূর্ণভাবে, ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো তাদের জন্যও বলি, যারা দেখিসনি তাদের জন্যও বলি যে কোনো অসুবিধা নেই। আমি ওই 10টা যে সমাস দিয়েছিলাম, সেই সমাসগুলোর আজকে আমি একদম তোর ইন ডিটেল আলোচনা করব। ঠিক আছে, যে পূর্বপদ পরপদ কিভাবে হয়ে সেটা কর্মধারয় সমাস হয়েছে, বা কর্মধারয় সমাসের যে 5টা ভাগ রয়েছে, যে সেটা সাধারণ কর্মধারয় না মধ্যপদলোপী না উপমান না উপমিত না রূপক কর্মধারয়, সেটা আমরা কি করে বুঝছি বা কি করে বের করছি, সেটার যে ট্রিক্সটা আছে সেটা আমরা বলবো। ঠিক আছে, তো কিন্তু সব থেকে বড় কথা বাবা যেটা বলি, এই জিনিসটি বুঝতে হলে বাবা তোমাদেরকে আগে কর্মধারয় সমাসের যে ভিডিওটি আছে সেইটি কিন্তু তোমাদেরকে দেখতে হবে, সকলকেই। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা আগে দেখে যারা আগে তোরা দেখে এসছিস ভিডিওটা, তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, তারা তো পুরোটা দেখে নিয়েছিস। যারা দেখিস নি এখনও তাদেরকেও বলবো, যারা নতুন এসছিস, ঠিক আছে, তারাও ওই ভিডিওটা দেখবি। ঠিক আছে, আর দেখ আমি এরকম খুবই উপকারী কন্টেন্ট, যেটা তোদের মাধ্যমিকের 2027-এর জন্যে এবারে মানে একদমই গুরুত্বপূর্ণ, সেই সব জিনিসগুলো নিয়ে ইন ডিটেল আলোচনা করব। ঠিক আছে, যেরকম আলোচনা আশা করছি তোরা অন্য কোনো সেরকম যে চ্যানেল আছে, অন্য কোনো চ্যানেলে সেরকম আলোচনা তোরা পাবিনি। হ্যাঁ, সাজেশান আমিও দেবো, বাট সাজেশনের সাথে সাথে আমি সেগুলো নিয়ে আলোচনাও করব ইন ডিটেলসে, যাতে তোদের সুবিধা হয়। সেই জন্য হয়তো আমার ওই আগের ভিডিওটা এতটা লং ভিডিও একটা হয়ে গেছে। ঠিক আছে, তো লং ভিডিও হলেও তোরা চেষ্টা করবি ভিডিওটা দেখার। ঠিক আছে, অন্তত 2x করেও, 1.5x বা 2x করেও তোরা ভিডিওটা দেখবি, তাহলে কিন্তু বুঝতে পারবি। অত শোনা দরকার বাবা, যে কি বলেছি ভিডিওটার মধ্যে সেটা শোনা দরকার এবং সেটা মাথায় ঢোকানো দরকার, নাহলে কিন্তু বুঝতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তো চল দেখ, বেশি কথা না বাড়িয়ে আজকে বলি যেটা আমাদের আলোচনার বিষয়। দেখ, আমি 10টা সেদিন দিয়েছিলাম সমাজ করার জন্যে। ঠিক আছে, তো তার মধ্যে কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে এটা করে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম। ঠিক আছে, তারা পাঠিয়েছে, তো তাদের মধ্যে বেশ কিছু ভুলও আছে। ঠিক আছে, তো সেই কারণে আমি এই ভিডিওটা আবার বানিয়ে দিচ্ছি, যাতে করে সেই ভুলগুলো সংশোধন করা যায় এবং বুঝতে পারা যায় যে নিজের ভুলটা কোথায়। এবং এই ভিডিওরও আমি কমেন্ট, ওই ডেসক্রিপশন সেকশানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দিয়ে রাখবো। যদি কর্মধারয় সমাজ সংক্রান্ত ওই ভিডিওটা, আগের ভিডিওটা সম্পূর্ণ দেখার পরেও যদি তোদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তোরা আমাকে মেসেজ করতে পারিস হোয়াটসঅ্যাপে, বা আমাকে সবথেকে ভালো হয় যদি কমেন্ট করিস, কমেন্ট করলে আরও বেটার হয়, তাহলে আমি সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাব। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমি তোদেরকে সেই সমাধান আমি দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো দেখ, বলি আমরা প্রথম থেকে একদম আলোচনা করি। আমাদের প্রথম যে, হ্যাঁ তবে একটা কথা বলে রাখি আগে, এই যে 10টা আমি সমাস এখানে দিয়েছি, এই 10টি সমাসই কিন্তু বাবা কর্মধারয় সমাস। ঠিক আছে, এটি আগে বলে রাখি। এরপর কর্মধারয় আমি হয়তো আইডেন্টিফাই করলাম যে এটা কর্মধারয়, কিন্তু কী কর্মধারয় সেটা কীভাবে আইডেন্টিফাই করব সেটার জন্যই ভিডিও বানানো হচ্ছে। ঠিক আছে, তো দেখ, আমি প্রথমেই আমি প্রথমে কি বলেছিলাম যে সমাসে পূর্বপদ পরপদ ম্যান্ডেটরি। ঠিক আছে, পূর্বপদ পরপদ দুটো থাকছেই। তো সেই হিসাবে দেখ, আমার প্রথম সমাসবদ্ধ পদ হচ্ছে জাহাজ বাড়ি। ঠিক আছে, জাহাজ বাড়ি। তাহলে আগে সমাস করতে হলে আমাদেরকে এইটা বুঝতে হবে যে ওই পূর্বপদ এবং পরপদ এই দুটোর মধ্যে পার্থক্যটা কী আছে, বা এই জিনিসটা কী অ্যাকচুয়ালি। পূর্বপদ আর পরপদ হচ্ছে দুটো আলাদা আলাদা পদ, যেগুলো বসে একটা পদ তৈরি করেছে, যেটার একটা মানে আসছে, যেটার একটা অর্থ আছে। তার মানে তুই যখন কোনো সমাসবদ্ধ পদ তো চোখের সামনে পাচ্ছিস, তার মানে সেইটার কিন্তু একটা নির্দিষ্ট অর্থ রয়েছে। এবার তোর কাজ হচ্ছে কি সেই অর্থটা খুঁজে বের করা। যদি তুই বাবা অর্থ ঠিকঠাক খুঁজে বের করতে পারিস, তাহলে কিন্তু সেটা তোর ঠিকঠাক সমাস হবে, কারণ তুই অর্থ বুঝতে পারলে তোর ব্যাসবাক্য ঠিকঠাক হবে এবং তোর সমাসও কিন্তু ঠিকঠাক হবে। ঠিক আছে, তো দেখ, জাহাজ বাড়ি যদি বলি, এটা জাহাজ বাড়ি বললে আমাদের প্রথমে মাথার মধ্যে কী আসে বল? জাহাজ বাড়ি বললে আমাদের প্রথমে কী আসে মাথার মধ্যে? ঠিক আছে,
তোদের মাথার মধ্যে কী কী আসছে না আসছে, ঠিক আছে, ভিডিওটা দেখার সময় সেগুলো তোরা একটু কমেন্টে বলবি। আমি তো উত্তর তো বলবোই পরে, ঠিক আছে, তো তোরা কিন্তু কমেন্ট করবি নিচে অবশ্যই, ঠিক আছে, যে কী আসছে জাহাজ বাড়ি বললে। কী আসছে বাবা? জাহাজের মতন বাড়ি, বাড়ির মতন জাহাজ, এ আসছে। আচ্ছা দেখ, জাহাজের মতনও বাড়ি না আর বাড়ির মতনও জাহাজ না, ঠিক আছে, কারণ জাহাজের মতন কোনো বাড়ি হয় না আর বাড়ির মতন কোনো জাহাজ হয় না, ঠিক আছে। তাহলে এটা এখানে আমরা কিভাবে বুঝবো বা কিভাবে করব? যেমন সিংহাসন যদি বলি, তাহলে সিংহাসন মানে কি, যে যে আসনটার উপরে সিংহ বসে থাকে সেটাকে কি সিংহাসন বলে? নিশ্চয়ই বলেনি। সিংহাসন যদি আমরা দেখি তাহলে সিংহাসনের ব্যাসবাক্য হয় সিংহ চিহ্নিত আসন, অর্থাৎ যে আসনটাতে সিংহের চিহ্ন দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে সিংহাসন, ঠিক আছে। সেই রকমই অনুরূপভাবে জাহাজ বাড়ি এর অর্থ হচ্ছে যে যে বাড়িতে জাহাজের চিহ্ন দেওয়া আছে, ছবি দেওয়া আছে, জাহাজের বাইরে জাহাজের ছবি আঁকা আছে, ঠিক আছে, জাহাজ চিহ্নিত করা আছে, সেটাকে আমরা বলবো জাহাজ বাড়ি, জাহাজ চিহ্নিত বাড়ি। তাহলে জাহাজ চিহ্নিত বাড়ি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার এটা হবে কি সমাস? মধ্য পদলোপী কর্মধারয়, কারণ জাহাজটা হচ্ছে পূর্বপদ, বাড়িটা হচ্ছে পরপদ এবং চিহ্নিতটা হচ্ছে মধ্যপদ। তাহলে আমার এখানে কোনটা লোপ পাচ্ছে? মধ্যপদটা লোপ পাচ্ছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। নোট ডাউন করবি, ঠিক আছে, যখন এটা বলা হবে না নোট ডাউন করে নিবি সঙ্গে সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, তো তারপর দেখ দ্বিতীয় যে সমাস আছে সেটা বলি। দ্বিতীয় সমাস বলছি, দ্বিতীয় সমাসবদ্ধ পদ যেটা আছে সেটা সম্পর্কে বলি। কোনে যাত্রী, কোনে যাত্রী, কোনে যাত্রী কথাটা শুনলে আমাদের মাথায় কি ইমেজটা ফার্স্ট আসছে, কি ছবিটা আসছে আমাদের মাথার মধ্যে, যে কি বুঝছি যে হ্যাঁ কোনে যাত্রী জিনিসটা কি? কোনে যাত্রী মানে কোনের যাত্রী, কোনের তো যাত্রী নাই বাবা, ঠিক আছে, কোনের কি আর যাত্রী হয়? কোনে যাত্রী হয় না, ঠিক আছে। তাহলে কোনে যাত্রী মানে হচ্ছে যে সেই সমস্ত যাত্রী যারা কোনের পিছনে পিছনে যায়। বিয়েবাড়িতে গেলে কি হয়? বিয়েবাড়িতে যারা বরযাত্রী আসে তারা কি কী করে? তারা বরের পিছনে পিছনেই তো আসে, ঠিক আছে। কোনের কোনের যারা কোনে যাত্রী হবে তারাও তো কোনের পিছনে পিছনেই আসে। তাহলে পিছনে আসা, এটাকে যদি আমি ভালো করে ভালো বাংলায় বলি তাহলে সেটাকে বলা হয় অনুগমন করা, অনুগামী, মানে যারা কোনের অনুগামী তারা হচ্ছে কোনে যাত্রী। তার মানে এটা হচ্ছে কোনের অনুগামী যাত্রী, ঠিক আছে। তার মানে কনেকে যারা অনুগমন করছে, কোনের পিছনে যারা যাচ্ছে তারা হচ্ছে কোনে যাত্রী। তো এটা আমার হচ্ছে, এটাও কিন্তু দেখ কোনে যাত্রী, কোনে পূর্বপদ, যাত্রী পরপদ এবং মাঝে বসছে অনুগামী, অনুগামীটা হচ্ছে মধ্যপদ। এবং যখন আমি সমাসবদ্ধ পদ করছি তখন এটা আমার মধ্যপদটা লোপ পেয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে কোনে যাত্রী, মানে আমার অনুগামীটা লোপ পেয়ে যাচ্ছে। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে কোনের অনুগামী যাত্রী ব্যাসবাক্য, ঠিক আছে। এবং তার সাথে সাথে এটা আমার কি হয়ে যাচ্ছে, যে তোর ব্যাসবাক্য হয়তো হয়ে গেল কোনের অনুগামী যাত্রী, এবং তাছাড়া আমি কি পেলাম? অনুগামীটা মধ্যপদ, মধ্যপদটা লোপ হয়ে গেল, তার মানে এটা আমার হয়ে গেল মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তার মানে এখানে আমি যদি দেখি ঠিক করে, তার মানে এই জাহাজ বাড়ি আর কোনে যাত্রী, ঠিক আছে, এই দুটোই কিন্তু আমার হয়ে যাচ্ছে কি মধ্য পদলোপী, মধ্য পদলোপী কর্মধারয়, ঠিক আছে। এই দুটো আমার মধ্য পদলোপী কর্মধারয় সমাস হয়ে যাচ্ছে আপাতত, ঠিক আছে। তাহলে তোরা নোট ডাউন করে নিবি যে এটা কী হচ্ছে, এটা মধ্য পদলোপী কর্মধারয় আমার হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। তো দেখ সেই হিসাবে যদি বলি এটা মধ্য পদলোপী আমার কর্মধারয়, আচ্ছা দুটো, তার মানে আমার মধ্য পদলোপী প্রথম দুটো মধ্য পদলোপী কর্মধারয় আমার বেরোলো, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড যদি আমি আসি, সেকেন্ড আমার যে আছে, সেকেন্ড না থার্ড, তৃতীয়, তৃতীয় আছে রাজকবি। আর রাজকবি বলতে গেলে আমার মাথার মধ্যে কী আসছে? আর রাজকবি যখন আমি বলছি তখন আমার মাথার মধ্যে আসছে আচ্ছা তার মানে রাজার যে কবি সেই তো রাজকবি, একদম এক্স্যাক্টলি ঠিক। আর রাজার যে কবি, রাজার যে কবি সে রাজকবি, ঠিক আছে। আবার একটু ভালো করে দেখ, ভেবে ভাবলে বুঝতে পারবি যে কবিদের যে রাজা তাকেও কিন্তু তোর রাজকবি বলা হয়। এটা সিমিলার একটা আমি উদাহরণ দিচ্ছি তোদের মানে বোঝার সুবিধার্থে আমি একটা একদম সিমিলার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখ রাজহাঁস মানে হচ্ছে হাঁসেদের রাজা,
রাজপথ মানে হচ্ছে পথেদের রাজা, ঠিক আছে? সেরকমই রাজকবি মানে হচ্ছে কবিদের রাজা। কবিদের রাজাকে আমরা বলছি রাজকবি, ঠিক আছে? তাহলে একই রকমভাবে যদি এটা রাজকবি হয়, তার মানে কি হচ্ছে আমার, তার মানে আমার এটাও হয়ে যাচ্ছে যে কবিদের রাজা। কিন্তু বাবা সমস্যাটা তো এখানে, কবিদের রাজা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার এটা হয়ে যাবে সম্বন্ধ তৎপুরুষ সমাস, ঠিক আছে? তাহলে হলো না তো কর্মধারয়। তা তুই তখন বলবি, স্যার আপনি তো প্রথমেই বললেন এগুলো সবগুলোই কর্মধারয় সমাস, আর কী বলছেন এসব, এগুলো আবার কী কথাবার্তা আপনার? বলছেন কর্মধারয়, সমাস বেরোচ্ছে তৎপুরুষ, এইভাবে কিভাবে হয়? একটা জিনিস এখানে বলে রাখি, একটা সমাসবদ্ধ পদের দু রকম তিন রকমের সমাস হতে পারে, ঠিক আছে? তবে যখন তুই পরীক্ষার সময়তে ধর, তখন তো তোকে আর বলবে না নির্দিষ্ট করে, তো এটার বলা থাকবে না যে তুই বাবা কর্মধারই তোকে ওটা করতে হবে। তখন তুই যে কোনো সমাস দিয়ে ওটাকে আইডেন্টিফাই করলেই তোর কিন্তু কাজ হয়ে যায়। তার মানে তুই যদি তখন বলিস যে এটা কবিদের রাজকবিটা হচ্ছে কবিদের রাজা, এটা সম্বন্ধ তৎপুরুষ, তখন সেটাও তোর ঠিক। তার কারণ রাজকবি তোর তিনটে হয় ব্যাসবাক্য রাজকবির, এবং তিনটে, সম্পূর্ণ তিনটে সমাস আলাদা আলাদা। কি কি বলে দিচ্ছি, ভালো করে শুনে নে, দিয়ে নোট ডাউন করে নিবি, ঠিক আছে? দেখ, আমি যদি যেটা নিয়ে এখন পড়াচ্ছি কর্মধারয়, সেইটা দিয়ে যদি আমি ব্যাসবাক্য করি, তাহলে হ্যাঁ ব্যাসবাক্য বাবা এমন করতে হবে যেমন তার কোনো অর্থ থাকে, ঠিক আছে? চলো একটা করে দিলাম, এরকম কিন্তু বাবা বিষয়টা নয়, ঠিক আছে? তার একটা মানে থাকবে, সবসময় চেষ্টা করবি যে তার মানেটা খুঁজে বের করার, ঠিক আছে? যেমন দেখ আমি বলছি রাজকবির যদি সমাস কর্মধারয় সমাস করি, তাহলে সেই ক্ষেত্রে এটার ব্যাসবাক্য দাঁড়ায় যে রাজার পৃষ্ঠপোষিত কবি, ঠিক আছে? ইতিহাসে থাকেনি যে এই রাজা এই কবির পৃষ্ঠপোষকতা করতেন, ঠিক আছে? পৃষ্ঠপোষকতা করা মানে, পৃষ্ঠপোষকতা করা মানে সেই রাজা হচ্ছে সেই কবির ভরণ পোষণ চালাতেন, ঠিক আছে? তার মানে রাজা যে কবির ভরণ পোষণ চালান তিনি হচ্ছেন রাজকবি। রাজ্যের মধ্যে অনেক কবি আছে, কিন্তু সবাইকার তো আর তিনি ভরণ পোষণ চালান না। তিনি কার চালান? শুধুমাত্র তার রাজসভাতে যে কবি থাকে বর্তমান, তিনি তার ভরণ পোষণ চালান। তো এটা মধ্যপদলিপি কর্মধারয়, এবং এর ব্যাসবাক্য হচ্ছে রাজার পৃষ্ঠপোষিত কবি, ঠিক আছে? এটা হচ্ছে মধ্যপদলিপি কর্মধারয় সমাস। যদি আমি যে সমাস করছি এখন কর্মধারয়, তার ক্ষেত্রে যদি বলি, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে একটা, ঠিক আছে, রাজকবি। এবার দেখ আরেকটা জিনিস বলি, এটা আরেকটা হয় কবিদের মধ্যে রাজা। কবিদের মধ্যে যিনি রাজা, মানে অনেক কবি আছে, তার মধ্যে একজন হচ্ছে রাজা, তার মানে সে হচ্ছে শ্রেষ্ঠ কবি, ঠিক আছে? সেটা যদি বলি, যখন বলবো কবিদের মধ্যে রাজা, তখন কিন্তু আমার এটা হয়ে যাবে অধিকরণ তৎপুরুষ সমাস, ঠিক আছে? কারণ এখানে কি স্থানকাল পাত্র বোঝায়, তো অধিকরণে অধিকরণ কারকে স্থানকাল পাত্র বোঝায়। তাহলে এখানে আমার কি, যে যিনি সাবজেক্ট তিনি হচ্ছেন, যতজন আছেন তাদের মধ্যে তিনি হচ্ছেন সুপ্রিম, তিনি প্রধান। তাহলে সেই জন্য কবিদের মধ্যে যিনি রাজা তিনি হচ্ছেন রাজকবি। সেই ক্ষেত্রে আমার এটা অধিকরণ তৎপুরুষ হয়ে যায়, এবং কবিদের রাজা যদি বলি তাহলে সম্বন্ধ তৎপুরুষ হয়ে যায়। এটা যখন আমি তৎপুরুষ পড়াবো, তখন আমি আরও ইন ডিটেলস আলোচনা করব প্রত্যেকটা জিনিস নিয়ে, ঠিক আছে? তখন তোদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং তোদেরকে একটাই কথা বলে রাখি, যে সমাসের ভিডিও বা যে কোনো ভিডিও আমি যদি টেক্সচুয়াল ভিডিও আপলোড করি, সেগুলো কিন্তু তোরা সম্পূর্ণ দেখবি, স্কিপ না করে। না হলে কিন্তু একটা জিনিস মিস হলে পরেরটার বুঝতে পারবি না। সাবজেক্টটা এরকম, ব্যাকরণ সাবজেক্টটা এরকম, বিষয়টা এরকম, যে এটা তুই স্কিপ করে করে দেখলে হয় না, ঠিক আছে? এটা কোনো বাবা সাউথ ইন্ডিয়ান সিনেমা কি, যে হিন্দি ডাবিংয়ে তুই বাবা সিনেমা দেখছিস, যে চল স্কিপ করে করে দেখে নিলাম, কাহিনিটা একটু বুঝে নিলাম কী ব্যাপারটা বটে। এইটাই সাউথ ইন্ডিয়ান সিনেমার থেকে একটু শক্ত জিনিস, ঠিক আছে? তো বাবা এটাকে ধীরে সুস্থে ধৈর্য ধরে দেখতে হবে এবং বুঝতে হবে জিনিসটাকে, তাহলে বাবা মাথায় ঢুকে যাবে, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আর না হলে জীবনও মাথায় ঢুকবে না, ঠিক আছে? ওই যে একটা কথা বলে, সমাজ শিখতে লাগে 6 মাস, ওটাকে আমি আরও 3 মাস বাড়িয়েছি। আমি বলি সমাজ শিখতে লাগে 9 মাস, যদি তুমি না বোঝার চেষ্টা করো তারপরে, তাহলে 9 মাস লেগে যেতে পারে, সেটা 6 মাস নয়। আর যদি তুমি বোঝার চেষ্টা করো বাবা, তাহলে তুমি 6 মাস 9 মাস ভুলে যাও, তুমি 3 দিনে সমাজ শিখে যাবে, ঠিক আছে? আর আমি তোকে প্রতিটা সমাস, আমি যে ভিডিও বানাবো, আমি যদি 1 ঘন্টা ভিডিও বানাই, আমি তোকে 1 ঘন্টাতে সেই সমাজটা শিখিয়ে ছাড়বো, ঠিক আছে? শেখাবোই তোকে, কেউ আটকাতে পারবে না। তারপরে যা সমস্যা হবে তার সেই সমস্যার সমাধান আমি করে দেবো, সে নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক আছে? তো এখন দেখ, তাহলে এইটা একটা গেল, ঠিক আছে? তার মানে আমি এটাতে দুটো তৎপুরুষের ব্যাসবাক্য পাচ্ছি আর একটা কর্মধারয়ের পাচ্ছি। তাহলে তুই এখন নোট ডাউন করবি কর্মধারয়টা। কর্মধারয়ের আমি ব্যাসবাক্য কী বললাম? রাজার পৃষ্ঠপোষিত কবি
এইটি হচ্ছে রাজকবি, যেটি হচ্ছে আমার মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে, হলো। 4 নম্বরে আসি। 4 নম্বরে দেখ, 4 নম্বরের যে দেওয়া আছে সমাসবদ্ধ পদ, সেটা হচ্ছে ধোয়া মোছা। আচ্ছা, ধোয়া মোছা, ধোয়া মোছা যদি ভালো করে ভাব, যে ধোয়া মোছা শব্দটা অ্যাকচুয়ালি কী কী অর্থে ব্যবহার করা হয়? যে কোনো জিনিসকে ধুলি, আগে ধুয়ে নিলি, তারপরে সেটাকে মুছলি, এখানে সেটাই কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তাহলে তুই যদি এইটা যদি আগে দেখে থাকিস, মানে কর্মধারয় সমাসের ভিডিওটা, তাহলে কিন্তু তুই বুঝতে পারবি যে আমরা প্রত্যেকটা সমাসে যখন ব্যাসবাক্য করেছিলাম, ওই তখন নিয়মগুলো কীভাবে কীভাবে বলেছিলাম। ঠিক আছে, কোনটাতে রূপ বসে, কোনটাতে ন্যায় বসে, ঠিক আছে, কোনটা উপমা, কোনটা উপমান হয়, সেইভাবে বলেছিলাম। কিন্তু সেই জন্যই বলছি বারবার যে ওই ভিডিওটা দেখতে। তো এখানে দেখ, ধোয়া মোছা যদি বলা হয়, তার মানে কি কোনো জিনিসকে কি আমি মুছে তারপরে ধুই? সেটা তো নিশ্চয়ই করি না। ঠিক আছে, কারণ আমি তো পাগল নই যে কোনো জিনিসকে আগে মুছে নেবো ভালো করে, দিয়ে ধুয়ে নেবো। আমরা কী করি, কোনো জিনিসকে আগে ধুয়ে নিই, তারপরে মুছে নিই। তাহলে এর ব্যাসবাক্যটা অ্যাকচুয়ালি সেরকমই হবে। ঠিক আছে, কেমন? যে আগে ধোয়া পরে মোছা। এটা ব্যাস মজার জিনিস না? ইন্টারেস্টিং। ঠিক আছে, তো জিনিসগুলো এরকম ইন্টারেস্টিং যদি তখনই যখন তুই এটার মানেটা বুঝতে পারবি। ঠিক আছে, তখনই কিন্তু তোর মানেটা, মানে পুরোপুরি সমাজটা তোর মাথায় ঢুকে যাবে। তো দেখ, লজিক্যালি জিনিসটাকে ভাবতে হবে, যুক্তি দিয়ে। ঠিক আছে, যখনই তুই লজিক্যালি ভাববি, তখনই কিন্তু এর উত্তর বেরিয়ে চলে আসবে, কেউ আটকাতে পারবে না। ভালো করে বুঝ জিনিসটাকে। তো দেখ, আগে ধোয়া পরে মোছা, মানে আমি আগে ধুচ্ছি, তারপরে আমি মুছছি, জিনিসটাকে মুছে নিচ্ছি। আমি যখন বাস্তব জীবনে যখন করবো, তখন আমি তো জিনিসকে কি আগে মুছবো তারপরে ধুবো কি? নিশ্চয়ই করবো না। আমি আগে ধুবো তারপরে মুছবো। সেখান থেকেই আমরা বাস্তব জীবনে যে যা যা কিছু ব্যবহার করছি, যা কথা বলছি, তার ভিতরেই বাবা সমাস আছে, এবং সেখান থেকেই এই শব্দগুলো উঠে এসছে। ঠিক আছে, এগুলো বিশাল মহামারী কিছু নয়। জিনিসটা শুধু বোঝা, মানেটা বোঝা, মানেটা বুঝলেই বাবা ক্লিয়ার। তাহলে দেখ, আগে ধোয়া পরে মোছা, এটা কি হবে? এটা কি সমাস হতে পারে? যে আগে ধোয়া পরে মোছা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তখন এটা যদি আগে ধোয়া পরে মোছা হয়, তাহলে দেখ, ধোয়া যে পদটা, এটা হচ্ছে বিশেষণ, এবং মোছা যে পদটা, এটা হচ্ছে বিশেষণ। দুটাই আমার বিশেষণ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি যেটা আগে বলেছিলাম, যে দুটো পদ যদি বিশেষণ থাকে, তাহলে সেটা তো কর্মধারয় সমাস হয় ঠিকই। আরেকটা জিনিস কি, যে ন্যায় থাকছে না, রূপ থাকছে না, বা আরও অন্য মাঝে কোনো পদ থাকছে না, তাহলে সেই ক্ষেত্রে এটা আমার হয়ে যাবে সাধারণ কর্মধারয় সমাস। তার মানে আগে ধোয়া পরে মোছা, এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। নোট ডাউন করবি। ঠিক আছে, আচ্ছা, এটা দেখার সময় তোদের মাথায় আর কি কি আসছিল, ওগুলো পড়ে সেগুলো একটু কমেন্টে বলবি আমাকে। ঠিক আছে, তাহলে আমিও বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখ নেক্সট 5 নম্বরে, 5 নম্বরে আছে ভর সন্ধ্যা। আচ্ছা, ভর সন্ধ্যা জিনিসটা কি? ভর সন্ধ্যা, ভর দুপুর। ঠিক আছে, আমরা ভর সকাল বলি নি, আমরা বলি ভর সন্ধ্যা, আর ভর দুপুর, ভর রাত্রিও বলি নেই। ঠিক আছে, আমরা শুধু দু জায়গায় ব্যবহার করি, এটি ভর দুপুরেও ব্যবহার করি, আর কোথায় ব্যবহার করি? ভর সন্ধ্যাতে। ঠিক আছে, এখানে ভর মানে অ্যাকচুয়ালি ভর্তি, সম্পূর্ণ। ঠিক আছে, তার মানে যখন আমার দুপুর সম্পূর্ণ, মানে একদম যেটাকে বলা হয় যে যেটা মধ্য দুপুর, এবং সন্ধ্যা যেটা একদম ভরপূর্ণ সন্ধ্যা, মানে পুরো অন্ধকার হয়ে এসছে। ঠিক আছে, সন্ধ্যার সময় চলছে, এবং সে তারপরে রাত্রি নেমে আসবে। ঠিক আছে, তাহলে সেই যে সময়কালটা, তখন কিন্তু সন্ধ্যা পুরো ভরপুর সন্ধ্যা, একদম ভর্তি হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, তখনই সেটাকে বলা হয় ভর সন্ধ্যা। তাহলে সেই অর্থে তোর যদি আমি এটার ব্যাসবাক্য করি, তাহলে তখন আমার ব্যাসবাক্যটা কী হবে? তখন বাবা আমার ব্যাসবাক্য হবে, ভর যে সন্ধ্যা, সেটা হচ্ছে ভর সন্ধ্যা। ঠিক আছে, তার মানে ভর্তি যে সন্ধ্যা, যেটা সম্পূর্ণ, সেটা। যেমন ভর যে দুপুর, ভর দুপুর, সেরকম ভর যে সন্ধ্যা, ভর সন্ধ্যা। এটাও বাবা সাধারণ কর্মধারয় সমাসের মধ্যেই পড়ছে। ঠিক আছে, আচ্ছা, তো তারপর দেখ, বলি, এরপরে আছে আমাদের বাবা, এটা বেশ ইন্টারেস্টিং, বদ হজম। বদ হজম, খাবার খেলি বদ হজম হয়ে যাচ্ছে, কী যে করা যায়। বদ শব্দের অর্থ কী? বদ শব্দের অর্থ যেটা ভালো নয়, সেটাকে আমরা বদ বলি। ঠিক আছে, বা যেটা আমাদের, মানে কি বলবো, সেটা শরীর বল, মন বল, যা কিছু বল, সবের জন্য যেটা ভালো নয় বা যেটা উপকারী নয়, সেটাকে আমরা বদ বলি। যেমন দেখবি, শুধু বদ হজম না, আমরা বলি বদ স্বভাব, বদ মেজাজ, বদ গুণ। ঠিক আছে, এরকম বদ দিয়ে অনেক বলি আমরা। ঠিক আছে, তার মানে বদ গুণ, বদ মেজাজ, ঠিক আছে, বদ স্বভাব, ঠিক আছে, বদ রাগী, বদ হজম, এগুলো সব একই গোত্রের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো সেই হিসাবে দেখ, তার মানে বদ হজম কোনটা? বদ যে হজম, মানে যে হজমটা, যে পরিপাকটা আমার ঠিকঠাক করে হয়নি, যে হজমটা আমার ঠিকঠাক করে হয়নি, সেটাই বাবা বদ হজম। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখতে হবে।
তাহলে বদ যে হজম সেটা বদ হজম, তার মানে এটা বাবা সাধারণ কর্মধারয় সমাস। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এরপরে দেখ নেক্সট 7 নম্বরে কি আছে, 7 নম্বরে আছে রাজা বাদশাহ। আর রাজা বাদশাহ জিনিসটা কি, দেখ রাজা বাদশাহ এখানে দেখ দুটো, একটা পূর্বপদ একটা পরপদ। আমি বলেছি আগে প্রত্যেকটা সমাসবদ্ধ পদে তুই বাবা পাবি পূর্বপদ পরপদ পাবি, একদম এটা কনফার্ম, এটা মাথায় রাখ যে পূর্বপদ পরপদ থাকবেই। পূর্বপদ পরপদ মিলিয়ে আমার সমাসবদ্ধ পদটা তৈরি হয়েছে, যেটাকে আমি বিশ্লেষণ করে ব্যাস বাক্য বের করছি যে এর মানেটা কি, এর অর্থটা কি, এটা বের করাটাই আমাদের কাজ। এটা করা মানেই সমাস করা। ঠিক আছে, এবং সেগুলো এক একটা নিয়মের মধ্যে পড়েছে, সেই নিয়মগুলোকে আমরা খুঁজে বের করছি, মানেগুলো বের করে দেখছি যে এটা কোন নিয়মের মধ্যে গেছে, সেটা আমরা সেই সমাস করছি। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো দেখ রাজা বাদশাহ, আর রাজা বাদশাটা আবার এমন একটা শব্দ, মানে সমাসবদ্ধ পদ, যে তুই এটাকে কেমনভাবে ব্যবহার করবি তার উপরে নির্ভর করে, ঠিক আছে, যে তোর এটা সমাসটা বেরোবে। ঠিক আছে, যেমন বলি রাজা বাদশার যদি একটা বাক্য রচনা করা হয় রাজা বাদশা দিয়ে, যে বাবা তোমার যে এখন রাজা বাদশাদের মতন অবস্থা গো, বা তোমার এখন যে ভাবভঙ্গি সেটা রাজা বাদশাদের মতন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি রাজা বাদশা একসাথে ব্যবহার করছি, একজন ব্যক্তির উপর একসাথে ব্যবহার করছি, রাজা বাদশার গুণটা তার উপরে প্রয়োগ করছি। কিন্তু যখন আমি বলবো যে যে বিখ্যাত অনুষ্ঠানটি হয়েছিল সেখানে অনেক বড় বড় রাজা বাদশারা উপস্থিত ছিলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাজা এবং বাদশাহ দুজন আলাদা আলাদা ব্যক্তিকে আমি ইন্ডিকেট করছি। ঠিক আছে, দিয়ে বলছি যে যে অনুষ্ঠানটি হয়েছিল সেখানে অনেক বড় বড় রাজা বাদশারা উপস্থিত ছিলেন, তার মানে সেখানে আমার রাজা আর বাদশাহ দুটো আলাদা আলাদা জিনিস সম্পূর্ণ। এবং এইখানে আমি বলছি যে তোমার তো রাজা বাদশার মতন হাল। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি একজনকেই রাজা বাদশার সঙ্গে তুলনা করে বলছি, কম্পেয়ার করে। তাহলে যখন আমি রাজা বাদশাকে আলাদা করছি তখন সেটা আমার হয়ে যাচ্ছে দ্বন্দ্ব, বিশেষ্যবাচক দ্বন্দ্ব। রাজাও নামবাচক আর বাদশাও নামবাচক পদ, সেই জন্য দুটো বিশেষ্য থাকার জন্য এটা আমার হয়ে যাচ্ছে বিশেষ্যবাচক দ্বন্দ্ব। ঠিক আছে, আর যখন আমি এটা কর্মধারয় করছি তখন আমার এটা হয়ে যাচ্ছে যে যিনি রাজা তিনিই বাদশাহ। তার মানে যখন আমি বাক্য রচনা করলাম যে তোমার তো রাজা বাদশার মতন হাল গো এখন, তো সেই ক্ষেত্রে আমি তাকে যিনি রাজা তিনিই বাদশাহ, তার মানে এখানে রাজা বাদশাহ, কারণ আমরা আমরা আগেই দেখেছি, বা যদি ভিডিওটা দেখেছিস তাহলে বুঝতে পারবি যে কর্মধারয়ের অর্থই হচ্ছে এটা, যে যে করে সেই ধারণ করে, অর্থাৎ একই ব্যক্তি একই বস্তুকে বোঝায়। তার মানে আমি যখন কাউকে রাজা বাদশাহ বলছি, তার মানে আমি তাকে রাজাও বলছি বাদশাও বলছি, আলাদা করে কিছু বলছি না। তাহলে সেই ক্ষেত্রে যিনি রাজা তিনিই বাদশাহ, এটা অনেকটা কেমন, যিনি ডাক্তার তিনি সাহেব, ডাক্তার সাহেব, যিনি গিন্নি তিনিই মা, গিন্নি মা। ঠিক আছে, যিনি মাস্টার তিনিই মশাই, মাস্টার মশাই, এইভাবে জিনিসগুলো হয়। ঠিক আছে, তো দেখ নেক্সট আছে আমার একাদশ। একাদশ এই যে সমাজটা, ঠিক আছে, এরকম থাকে একাদশ, অষ্টাদশ, পঞ্চদশ, এরকম থাকে। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই, এরকম যদি থাকে না এটা কনফিউজিং কিছু না। ঠিক আছে, একাদশ মানে কত, একাদশ মানে একাদশের পূর্বপদে আছে এক আর পরপদে আছে 10। তাহলে আমার একটা হচ্ছে সব থেকে ছোটো আর 10টা হচ্ছে সব থেকে বড়ো। অষ্টাদশেও তাই, অষ্টাদশে প্রথমে আছে অষ্ট এবং তারপরে আছে 10। অষ্ট মানে 8 এবং 10 মানে 10, তারপরে পঞ্চদশ মানে পঞ্চ মানে 5, তারপরে আছে 10। তার মানে যদি আমি দেখি যে তার মানে আমার পূর্বপদে আছে 1, 8 আর 5, আর পরপদে রয়েছে সবগুলোই 10। তার মানে যদি আমি একটু ভালো করে বিচার বিবেচনা করে দেখি বাবা, তাহলে দেখতে পাবো যে আমার সবগুলোই ওই পূর্বপদে যেগুলো বসে আছে তার থেকে বেশি সংখ্যক পরিমাণে আসে। ঠিক আছে, যেমন একাদশ 10 বেশি আছে। ঠিক আছে, অষ্টদশ 10 বেশি আছে, পঞ্চদশ 10 বেশি আছে। তার মানে একাদশ মানে 1-এর অধিক 10 আছে। ঠিক আছে, পঞ্চদশ মানে 5-এর অধিক 10 আছে, অষ্টাদশ মানে 8-এর অধিক 10 আছে। ঠিক আছে, এইভাবে করা হয়। তো তার মানে একাদশের তাহলে আমার ব্যাসবাক্য কী হবে, একাদশের আমার ব্যাসবাক্য হয় 1 অধিক 10। তাহলে এই যে অধিক, এখানে আর কিছু নাই, পূর্বপদ 1, পরপদ 10 এবং অধিক মাঝে বসেছে। এবং যখন আমি এটাকে সমাস করছি তখন কি করছি, একাদশ মানে আমার মধ্যপদরা লোপ পেয়ে যাচ্ছে। তখন একদম সাধারণ বাবা, নর্মাল কমন জিনিস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস সুন্দর করে লিখে দিবি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 1 অধিক 10 একাদশ। ঠিক আছে, এরপর দেখ নেক্সট আছে চরণ পদ্য। চরণ পদ্য ভালো করে শুনবি, বুঝবি, দেখবি, নোট ডাউন করবি, সমস্যা হবে কমেন্ট করবি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চরণ পদ্য, চরণ মানে পা আর পদ্ম মানে হচ্ছে ফুল, পদ্ম ফুল। এবারে দেখ
এখানে আমি ওই আগে বলেছিলাম উপমান আর উপমিত যখন পড়েছিলাম, ওটা আবার ডিটেলসে দেখলে বুঝে যাবি, ঠিক আছে, যে কোনটা উপমান আর কোনটা উপমিত হয়, ঠিক আছে। তো এইখানে চরণ মানে হচ্ছে পা, আর পদ্ম মানে হচ্ছে পদ্ম ফুল। তার মানে পাগুলো হচ্ছে পদ্ম ফুলের মতন, ঠিক আছে, পাগুলো পদ্ম ফুলের মতন। অ্যাকচুয়ালি পদ্ম ফুলের মতন কি পা হয়? পদ্ম ফুলকে তুলনা করা হয় কিসের সঙ্গে? পদ্ম ফুল হচ্ছে কোমল, নরম, সফট, তো সেটার সঙ্গে তুলনা করা হয় পাটাকে। চরণটাকে তুলনা করা হচ্ছে পায়ে মানে পদ্ম ফুলের সঙ্গে। পদ্ম ফুলের যে সফটনেস, যে কোমলতা ভাবটা আছে, তার সঙ্গে তুলনা করা হয়েছে পাটাকে। তার মানে যখন আমি বলছি চরণ পদ্ম, তার মানে চরণ পদ্মের ন্যায়, মানে যদি একদম সহজ করে বলা হয় তাহলে চরণ পদ্মের মতন, চরণ পদ্ম ফুলের মতন, পাগুলো পদ্ম ফুলের মতন। কিন্তু যখন আমি এটাকে শুদ্ধ ভাষায় ব্যাসবাক্য হিসাবে লিখব ব্যাকরণ করার সময়, তখন আমাকে এটা বলতে হবে চরণ পদ্মের ন্যায়, এবং এটা হচ্ছে উপমিত কর্মধারয়, ঠিক আছে। কেন? কারণ কোনো মানুষ কারোরই পা পদ্ম ফুলের মতন হয় না, ঠিক আছে, সেই জন্য এটা উপমিত কর্মধারয়। আমি এর আগে বলেছি ভিডিওতে, ঠিক আছে, ডিটেলসে দেখলে বুঝতে পারবি যে উপমিত কর্মধারয় যেগুলো অবাস্তব জিনিস হয় সেগুলো উপমিত কর্মধারয় আছে, সেগুলো বাস্তবের সঙ্গে কোনো মিল নাই। যেমন মুখ চন্দ্রের নেই মুখচন্দ্র, মানুষের মুখ জীবনে চাঁদের মতন হবে না, ঠিক আছে, সেরকম বিষয়। তো চরণ জীবনে পদ্মের মতন হয় না, এখানে চরণ যেমন পুরুষ সিংহ, পুরুষ সিংহের নেই, পুরুষ জীবনে সিংহের মতন হয় না। তাহলে এই জিনিসগুলো সব উপমিত কর্মধারয়, ঠিক আছে। তার মানে এখানে চরণ পদ্মের আমি ব্যাসবাক্য কী বললাম? চরণ পদ্মের ন্যায়, ঠিক আছে। এটা আমার হয়ে গেল উপমিত কর্মধারয় সমাস হলো। এবং লাস্ট আমার আছে কি? কাল বৈশাখী। কাল বৈশাখী, এখানে পূর্বপদ কাল এবং পরপদ হচ্ছে বৈশাখী, ঠিক আছে। তো দেখ, যেরকম রাজ কবিতা আমার হয়েছিল, ঠিক আছে, রাজ কবিতা আমি কি দেখেছিলাম? রাজ কবিতা দেখেছিলাম যে আমার 3টে ব্যাসবাক্য বেরিয়েছিল, বেরোয়। অর্থ অনুযায়ী কিন্তু বাবা বিভিন্ন ব্যাসবাক্য হয় এবং বিভিন্ন ধরনের সমাস হয়। তো সেইটি মাথায় রেখে কিন্তু কাজটি করতে হয় আমাদেরকে, ভাবতে হয়, যে দেখতে হয় যে সেটি কী বেরোচ্ছে, এবং সমাসের যেগুলি ভাগগুলি আছে তার নিয়ম অনুযায়ী দেখতে হয় যেটি কোন সমাসের গোত্রের মধ্যে পড়ছে, সেটি সেই সমাস হয়, ঠিক আছে। তো কাল বৈশাখী যদি বলা হয়, তাহলে কাল বৈশাখী হচ্ছে, কাল হচ্ছে পূর্বপদ আর বৈশাখী হচ্ছে পরপদ। এখানে কাল শব্দের অর্থ কী বাবা? এখানে কাল শব্দের অর্থ হচ্ছে মহাকাল, ঠিক আছে। প্রলয় উল্লাস কবিতা নিশ্চয়ই আশা করছি বেশিরভাগেরই পড়া হয়ে গেছে, কারণ এটা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার সিলেবাসের মধ্যে আছে প্রলয় উল্লাস, ঠিক আছে। তো ওই যে কাল, কাল ভয়ঙ্করের বেশি এবার আসে ওই সুন্দর, ওই কাল মহাকাল, সেই মহাকালকে এখানে বলা হয়েছে কাল। এবং বৈশাখী হচ্ছে কি? বৈশাখ মাসে আমরা দেখেছি যে ঝড় হয়, সেটাকে সেই বৈশাখ মাসে হয় বলে এটাকে বৈশাখী বলে, ঠিক আছে। যদি জ্যৈষ্ঠ মাসে হতো তাহলে এটাকে বলতো জ্যৈষ্ঠী। আর কাল কেন বলেছে? কারণ ভয়ঙ্কর, ভয়ঙ্করের সঙ্গে তুলনা করা হয়েছে বৈশাখ মাসের ঝড়টাকে, ওই জন্য একটা নাম দেওয়া হয়েছে কাল বৈশাখী। তার মানে যে বৈশাখীটা হচ্ছে সেটা কালের মতন, ঠিক আছে, কালরূপী। তো এটা আমার হয়ে যাবে রূপক কর্মধারয় সমাস, ঠিক আছে। কাল রূপ বৈশাখী, মানে আমার এটা হবে রূপক কর্মধারয়। যদিও এটার আরেকটা ব্যাসবাক্য আছে, সেটা হচ্ছে বৈশাখী কালের ন্যায়। বৈশাখী যদি কালের মতন হয় তাহলে সেটাকে কালবৈশাখী বলে, ওটা হবে উপমিত কর্মধারয় সমাস, ঠিক আছে। তাহলে বেসিক্যালি আমরা কী করি? কালবৈশাখী, কাল রূপ বৈশাখী, কারণ কাল আর বৈশাখীর মধ্যে আমি উপমিততে কী বলেছি? উপমিততে এই রূপকে কী বলেছি? রূপকে বলেছি যে পূর্বপদ এবং পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হয়। তার মানে কাল যেরকম ভয়ঙ্কর, বৈশাখীও বাবা সেরকম ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর রূপের জন্যে ওর নাম হয়েছে কাল বৈশাখী, ঠিক আছে, কাল রূপ বৈশাখী, ঠিক আছে, হচ্ছে রূপক কর্মধারয় সমাস হচ্ছে আমার এটা, এই সমাসটা, এবং ব্যাসবাক্যটা হচ্ছে কাল রূপ বৈশাখী, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখ, মোটামুটি 10টা সমাস আমরা করলাম আজকে। এই 10টা সমাস থেকে আশা করছি তোরা অনেকটা বুঝতে পারবি বা ধরতে পারবি। যদি নতুন দেখছিস তাহলে অবশ্যই আমি বারবার বলবো যে আগের ভিডিওটা ভালো করে দেখে এসে তারপরে এটা দেখবি, তাহলে কোনো অসুবিধা থাকবে না। যদি তারপরে অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে এই ভিডিওতে কমেন্ট করবি, এবং পরবর্তী আমার কোন সমাজটা আগে আনলে তোদের ভালো হয়, তৎপুরুষটা নিয়ে আগে আলোচনা করব না বহুব্রীটা নিয়ে আগে আলোচনা করব, সেটা তোরা আমাকে কমেন্টে বলবি। তাহলে সেরকম সেই ভিডিওটা নিয়েই কিন্তু আমি ক্লাসটা নিয়ে আসবো, যাতে তোদের সুবিধা হয়, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই আবারও বলে দিচ্ছি, আগের ক্লাসটা কিন্তু ভালো করে দেখে এসে তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবি, নাহলে কিন্তু সেই যেমন করে নর্মাল বইয়ে রিডিং পড়ে যেরকম করে বুঝেছি সেরকমই বুঝে নিবি, শুধু শুনে নিবি, ঠিক আছে। ঠিক আছে, চল টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। কমেন্টে জানাবি অবশ্যই, তারপরে কিন্তু আমি নেক্সট বহুব্রী আনবো না তৎপুরুষ আনবো সেটা সেইভাবে আমি ডিসিশন নিয়ে করে দেবো ক্লাস, ওয়ান শট ক্লাস করে দেবো, সেটা তো সমস্ত তোদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো টাটা।